তুমি কি নিশ্চিত সোহাগ ভাই? হ্যাঁ, শতভাগ নিশ্চিত। আমি তোকে ভালোবাসি রিজা। রিজা মুচকি হাসে। সোহাগের দিকে একবারও চোখ তুলে তাকায় না। কফির কাপের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কি যেন কি খুঁজে সেখানে। তুমি তাহলে আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মায়ার বিয়েটা হয়ে গেলেই তোকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। রিজা এবার সরাসরি সোহাগের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি যে আর গ্রামে ফিরে যাব না। ওখানে আমি আর থাকতে পারবো না। আসলে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে গেছি তো। তুই চাপ নিচ্ছিস কেন? আমি তো তোকে গ্রামে নিয়ে যাব না। আমি ফ্ল্যাট ভাড়া করব। তোকে নিয়ে সেখানে থাকব। বাবা মাও আসবে। আর আমার বোন তো এখন হোস্টেলে থাকে। তখন তাকেও নিয়ে আসব। সবাই একসাথে থাকব। সত্যি? মম, সত্যি। তাহলে তুমি নিশ্চিতভাবে বলছো যে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ রে বাবা। ভালোবাসি, ভালোবাসি। তুমি কোথায় ফ্ল্যাট নেবে? আমি কিন্তু আমার মাকেও আমাদের সাথে রাখব। সমস্যা নেই। ফুপিও আমাদের সাথেই থাকবে। আমি কিন্তু মামা মামিদের কাছাকাছি থাকার চেষ্টা করব। হ্যাঁ, সেদিকেই নিব। শোন, আমার অফিস মায়ার শ্বশুরবাড়ির ওই দিকেই। আমি চেষ্টা করব ওইদিকে বাসা ভাড়া নিতে। রিজা কফির কাপে চুমুক দিয়ে বেশ ভাবলেশহীনভাবে বলে, বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করবে নাকি বাসা ভাড়া নেওয়া হয়ে গেছে? সোহাগ বেশ থতমত খেয়ে বলে, কি সব আবোলতাবোল বলছিস? মাথা খারাপ হয়ে গেছে? রিজা সোহাগের দিকে তাকিয়ে বেশ শক্তভাবেই বলে, ভুল কিছু বললাম? নাকি মিথ্যে বললাম? অবশ্য মিথ্যে বললেই কি? আমি না হয় একটা ভুল কিংবা মিথ্যে কথা বললাম। কিন্তু তুমি তো আমার সামনে বসে অনর্গল মিথ্যে বলেই চলেছ। তার বেলায় তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? সোহাগ শেষ একবার নিজেকে শান্ত করে বলে, আবোল তাবোল কি সব বলিস না তুই? নে, আরও কিছু খাবি নাকি অর্ডার কর? রিজা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি কিন্তু জানি তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছ। বলি আমি? রিজার গলার স্বরের কাঠিন্য দেখে সোহাগ বেশ ভরকে গিয়ে বলে, তোকে ভালোবাসি তাই। রিজা আবার হাসে। হাসতে হাসতেই বলে, আমার গ্রামে কেন সোহাগ ভাই, বস্তিতেও তোমার সাথে সংসার পাততে সমস্যা হতো না। কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। আমি 2 কাপড়ে বছর পার করে দিতে পারতাম যদি তুমি আমাকে ভালোবাসতে। আমি তো তোকে ভালোবাসি, রিজা। না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি নিজের স্বার্থসিদ্ধি করার জন্য আমাকে বিয়ে করতে চাইছ। আমি কি বলবো, কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছ? কিংবা মায়ার শ্বশুরবাড়ির কাছেই আমাদের সংসার পাততে চাইছ? সোহাগ মাথা নিচু করে থাকে। সে বুঝে গেছে সে ধরা পড়ে গেছে। কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের করতে পারে না। রিজা বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও কারণ তুমি মায়া আপুকে ভালোবাসো। তার সাথে কিছুটা সম্পর্ক বজায় রাখতেই তুমি আমাকে বিয়ে করে তার আশেপাশেই থাকতে চাও। মিস্টার সোহাগ, আমি কি ভুল বললাম? সোহাগ তবুও মাথা নিচু করে থাকে। কোনো জবাব দেয় না। রিজা বলে, আমার তো তোমার উপর কোনো অভিযোগ ছিল না সোহাগ ভাই। আমি যদি আগের রিজা হতাম, তাহলে আমি সহজেই তোমাকে বিয়ে করতে চাইতাম। তুমি মায়া আপুকে ভালোবাসো এটা জেনেও বিয়ে করতাম।
কারণ আমার কোনো আত্মমর্যাদা ছিল না আগে। তুমি যখন মায়াপুকে পড়াতে এসে আমাকে ইনডিরেক্টলি অপমান করতে, আমি বুঝতাম না। মায়াপু আমাকে বোঝাতো তোমার কাছে না যেতে। তার তোমার এই আচরণ ভালো লাগতো না, সে আমার বোন। আমার অপমান সে মেনে নিতে পারত না। আমার রাগ হতো কেন তুমি আমাকে ভালোবাসতে না। তোমাকে খুশি করতে আমি কত কিছুই না করতাম। তবুও আমার দিকে ফিরেও তাকাতে না। তখন তোমার প্রতি অভিযোগ থাকলেও এখন আমার কোনো অভিযোগ নেই। কারণ আমি এখন জানি ভালোবাসা জোর করে হয় না। না হলে তোমার মতো ছেলেকে মায়াপু কেন রিজেক্ট করবে? ভালোবাসার রূপ দেখে হয় না। না হলে তো তুমি আমার সাজগোজ করা চেহারা দেখেই ভালোবাসতে, আমার পাগলামো দেখে ভালোবাসতে। তুমি তো বুঝতে আমার অনুভূতি। তুমি তো আর আমার মতো অবুঝ না, তাই না? আমি তোকে কখনোই ভালোবাসিনি, রিজা। রিজার চোখে পানি এসে পড়ে। সে জানে সোহাগ তাকে ভালোবাসে না। তবুও তার মুখ থেকে ভালোবাসি না শব্দটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কাজগুলো ভালো করলে না সোহাগ ভাই। মায়াপুর বিয়ে ভাঙতে চাইলে আবার মায়াপুর আশেপাশে থাকার জন্য আমার অনুভূতিগুলো আবার জাগিয়ে তুমি মোটেও ভালো কাজ করলে না। সোহাগ আতকে ওঠে। সহসাই তাকায় রিজার দিকে। রিজা কিভাবে জানে যে সে মায়ার বিয়ে ভাঙতে চেয়েছিল? অস্ফুট স্বরে রিজাকে জিজ্ঞেস করে, তুই কিভাবে জানলি? উফ অফ, থ্যাঙ্কস সোহাগ ভাই। তুমি স্বীকার করে নিলে। অন্ততপক্ষে আবার তো বলনি যে রিজা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিভাবে জানলি? সেদিন তুমি কাব্য ভাইয়ের বড় ফুপির সাথে শপিং মলে কথা বলেছ। তোমাকে আমি দেখেছিলাম। তুমি মাস্ক পরেছিলে বলে যে তোমাকে আমি চিনব না, তুমি ভাবলে কিভাবে? তুমি না মায়াপুকে ভালোবাসো? তাকে ভালোবাসলে তার ক্ষতি কিভাবে চাইতে পারলে? তার সবচেয়ে বড় দুর্বলতাকে কেন সবার সামনে তুলে ধরলে? তুমি আসলে মায়াপুকে ভালোই বাসনি কোনোদিন। আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি চাই তুমি যেখানেই থাকো, যার সাথে থাকো, তুমি যাতে ভালো থাকো। আমি মায়াকে ভালোবাসি। ভালোবাসলে তাকে পেতে চাওয়া অন্যায় না। তাতে কি লাভ হলো? বিয়েটা তো হচ্ছেই। কোনোভাবেই আটকাতে পারলে না। জীবনটা মায়াপু আর কাব্য ভাইয়ার। ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে বিয়ের। ওদের সমর্থন করেছে ওদের বাবা মা। কে ওদের বিয়েতে আসলো আর কে আসলো না, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওদের দাওয়াত দেওয়ার দরকার, ওরা দাওয়াত দিয়েছে। আর জানো তো, আমে দুধে মিলে যায় আর আটি কিন্তু অবহেলায় ডাস্টবিনে পড়ে থাকে। ওদের ফুপি ওদের ঠিকই মেনে নিবে। ভাইপোর বিয়েতে এসে অনেক আনন্দও করবে। কিন্তু আমি আশা করব তুমি যাতে না আসো। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। বুঝতে শিখেছি সবকিছুই। সামনে কলেজে ভর্তি হব। আমাকে ভুলভাল বোঝাতে এসো না ভুলেও। তুই চাস না আমি মায়ার বিয়েতে যাই? রিজা বেশ কঠিনভাবে জবাব দেয়, না, আমি চাই না। আমাকে যেতে হবে সোহাগ ভাই। মায়াপুকে পার্লারে বসিয়ে রেখে এসেছি। সবাই আমাকে কল করছে। আজ মায়াপুর গায়ে হলুদ। আমাকে সাজতেন হবে। বুঝই তো, বউয়ের একমাত্র ফুপাতো বোন আমি। আমি না সাজলে কি হয়? তবে ভেবো না, আমি উল্টাপাল্টা সাজব না আর না তোমার জন্য সাজব। হুমম।
কফির জন্য ধন্যবাদ সোহাগ ভাই। কথাটা বলেই রিজা উঠে চলে যায় রেস্টুরেন্ট থেকে। সোহাগ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। এই কি সেই রিজা, যে সোহাগ আসার কথা শুনলে পাশের গ্রাম থেকে হেঁটে আসত নিজের নানা বাড়ি, যেখানে তাকে কেউ মূল্যায়নও করত না, শত অপমান সহ্য করে, যে শুধুমাত্র সোহাগকে দেখার জন্য মাটি কামড়ে পড়ে থাকত। আর আজ তার এত পরিবর্তন? ভাবা যায়? সোহাগ বুঝতে পারে না সে এখন কি করবে। সে সবই হারিয়েছে আজ। তার ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে না কার থেকে রিজেক্ট হয়ে তার কষ্ট হচ্ছে। তার ভালোবাসার মানুষ মায়া, নাকি তাকে যে ভালোবাসে সেই রিজার থেকে? আজকে আমাকেই সবচেয়ে সুন্দরী লাগতেই হবে মায়াপু। তোমার ওই দেবরটা জোস। আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। আপু, আপনি আমাকে গোলাপি ব্লাশ করে দিন তো মুখে। দেখেছি আমি ছেলেটা গোলাপি পাঞ্জাবি পরেছে। সাবিহার কথায় বিরক্ত হয়ে রিজা বলে, আর একটা কথা বললে আমি তোর মুখ সেলাই করে দিব ইডিয়ট। তুই প্রেমে পড়েছিস ভালো কথা, তাই বলে সারা দুনিয়া জানাতে হবে? আর এত নরণচরণ করছিস যে তোর মেকআপ ভালোভাবে বসছেই না। চুপচাপ থাক। থামবি তোরা? আমার এমনিতেই ভয় লাগছে, এর মধ্যে আবার বকবক করছিস। তোদের নিয়ে আর পারি না আমি। তোদের। মায়া কথা শেষ করতে পারে না, তার আগেই তার ফোন বেজে ওঠে। রিজা উঠে স্ক্রিনে দেখে ইমোজি কাব্য স্যার ইমোজি নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। রিজা মুখে কৌতুক এনে বলে, নাম বদলে দিই? কাব্য বর দিয়ে? নাও, তোমার বর কল করেছে। তোমাকে দেখতে চায় হয়তো। বলেই চোখ টিপে হাসে। মায়া লজ্জিত মুখে ফোনটা হাতে নেয়। নিজের মনেই বলে, এই লোকটার মোটেও ধৈর্য নেই। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে কখন সাজ শেষ হবে আর কখন সে দেখবে তার বউকে, নাকি সবার আগে তাকেই দেখতে হবে। ইসোস, কি লজ্জা! এত লজ্জা রাখবে কোথায় সে? মায়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরিকা। তার মনে পড়ে সেদিনের কথা, যেদিন এই মেয়েটা তার সংসারে প্রথম আসে। রিজভির পিছনে ভীতু ভীতু চোখে তাকিয়েছিল। দেখতে তখন একটু রোগা ছিল, কিন্তু চোখ দুটো ছিল মায়ে ভরা। সেদিন কিরকম ব্যবহারই না করেছিল সাগরিকা তার সাথে। কোনো কথাই বলেনি সারাদিন, খেতেও দেয়নি কিছুই। তার নিজের মনের অবস্থাই তো ঠিক ছিল না, সেখানে মায়ার যত্ন কিভাবে করত সে? আজ কেন যেন তার সেদিনের আচরণের জন্য খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে। কেন সে তাকে কিছু খেতে দেয়নি? কেন কিছু জিজ্ঞেসও করেনি? আজ মায়া তাকে আম্মা ডাকে, সে মায়াকে তুই করে ডাকে। রিজভিকে মায়ার বাবা। সবকিছু কিভাবে যেন পরিবর্তন হয়ে গেছে। সাগরিকা জানে, এত সহজে এইসব হয়নি। প্রথমে মায়াকে একটা ধমক দিতেও তার ভয় হতো, যদি মায়া কিংবা রিজভি কষ্ট পায়, যদি মায়া কান্না করে কিংবা তার সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছে এটা ভাবে। সবকিছু কিভাবে পরিবর্তন হয়ে গেছে। যে সাবিহা মায়াকে 2 চোখের বিষ মনে করত, সেই সাবিহার জীবনের অর্ধেক নিয়ন্ত্রণ এখন মায়ার কাছে। ধীরে ধীরে ভাইবোনদের চলার সাথী হয়ে উঠেছে, রিজভি লক্ষ্মী মেয়ে হয়ে উঠেছে। আর সাগরিকার? তার কিছু হয়নি। সাগরিকার নিজের মেয়ে হয়ে উঠেছে।
এখন সাগরিকা মায়া অন্যায় করলে একটা থাপ্পড়ও মারতে পারে, বকতে পারে। কারণ সে জানে মায়া কিছুই মনে করবে না। কারণ মাও তাকে মায়ের মতোই ভালোবাসে। দিনগুলো কত দ্রুত চলে গেছে। আজ মায়ার গায়ে হলুদ। হলুদ শাড়ি পরে স্টেজে সবার মধ্যমণি হয়ে বসে আছে। কাল মেয়েটা চলে যাবে স্বামীর ঘরে। তার সংসারে আর ফিরবে না কারণ ছাড়া। সাগরিকা চাইলেও আর তার সংসারে অকারণে আসবে না। কারণ মেয়েদের বিয়ের পর স্বামীর ঘরই হয় সবকিছু। চাইলেও সেখান থেকে হুটহাট আসা যায় না। আজ সাগরিকার ভীষণ কান্না পাচ্ছে। কেন সে মায়াকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে? আর কটা দিন পরে বিয়ে দিল কি খুব খারাপ হতো? আর কটা দিন তার সংসারে থাকলে কি এবা এমন ক্ষতি হতো? অথচ মায়ার প্রথম তার সংসারে আগমন তার জন্য কতটা ভয়াবহই না ছিল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? স্টেজে চলো। মায়াপু ডাকছে তোমাকে। সবার আগে তোমাকেই তো হলুদ দিতে হবে। সাবিহার কথায় হুঁশ ফিরে সাগরিকার। সামনে তাকিয়ে দেখে মায়া তার দিকে হাত নেড়ে তাকে ডাকছে। তার চোখে পানি চলে আসছে। সবাই কত আনন্দ করছে অথচ সে করতে পারছে না। সে প্রাণপণে চেষ্টা করছে কান্না আটকানোর। তার মনে হচ্ছে মায়া অনেক কষ্ট পেয়ে এই সংসার ছেড়ে যাচ্ছে। সাগরিকা কি কখনো ভুল করেও তার সাথে খারাপ ব্যবহার করেছে? না, মনে পড়ে না তার। কিন্তু তবুও সেদিনের ব্যবহারের জন্য আজ মন যেন কেমন করছে। কেন সেদিন সে মায়াকে কিছুই খেতে দেয়নি? ও মা, এখানে দাঁড়িয়ে কি দেখছ? চলো, তাড়াতাড়ি চলো। সাগরিকার ইচ্ছে করছে কান্না করতে। কিন্তু সেটা সে করতে পারছে না। গলার কাছে কি যেন একটা জমে আছে। কোনো আওয়াজও বের করতে পারছে না মুখ থেকে। কোনোরকমে সাবিহার দিকে তাকিয়ে বলে, এত সেজেছিস কেন? মুখে এত রং মেখেছিস কেন? এই রকম গোলাপি রং মেখে কি নিজেকে বেশি সুন্দরী ভাবছিস? ভূতের মতো লাগছে তোকে দেখতে। বাজে কথা বলো না তো মা। এখন এইসবই চলে। বুঝলে? বাবা কোথায়? বাবাকেও তো যেতে বলেছে মায়াপু। তুমি আগে আপুর কাছে যাও তো। সাবিহা চলে গেলে সাগরিকা ধীরে ধীরে হাসি মুখে মায়ার দিকে যায়। কাছে যেতেই সাগরিকা তার হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বলে, ওইখানে দাঁড়িয়েছিলে কেন তুমি আম্মা? তোমাকে কখন থেকে ডাকছি আমি। শুনোনি তুমি? সবার আগে কিন্তু তুমি আমাকে হলুদ দিবে। তা কেন হবে মায়া? প্রথমে তো ছেলের বাড়ি থেকে মানুষ এসে হলুদ দিবে। তারপর না আমরা দিব তোমাকে। মায়ার খালামনি মায়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। এটা কি কোনো নিয়ম খালামনি? হ্যাঁ, সব সময় তো এইটাই হয়ে আসছে। সে হোক। আমাকে আম্মাই আগে দিবে। তারপর বাবা। তারপর বাকি সবাই। হলুদের বাটি কই খালামনি? সাবিহা আনতে গেছে। রিজা পাশ থেকে টিপ্পনি কেটে বলে, তাহলেই হয়েছে। এখন ওকে আনতে কাকে যেতে হয় দেখা যাক। মায়া রিজার দিকে তাকিয়ে বলে, বকবক না করে তুই জানা। ওকে খুঁজে নিয়ে আয়। রিজা উঠে যাওয়ার সময় মায়ার নানি পেছনে থেকে বলে, দেখো আমার না হওয়া জোয়ান সতী, তোমাকে খুঁজতে যেন আবার আমার বুড়ো বরকে যেতে না হয়। মায়ার নানির কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মায়ার কিছু বান্ধবী এসেছে সেখানে। তারা মায়ার নানিকে বলে, আপনার বরটা এখনো মাশাল্লাহ।
এক্কেবারে শাহরুখ খান। একটা সুযোগ তো আমরাও পেতে পারি। মায়ার নানিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। মেয়েদের সাথে সমান তালে বলে উঠে, একটু পর যেও বাড়ি থেকে ডজন ডজন ছেলেরা আসবে, তখন কি তাদের সাথে আমি গিয়ে ভাব জমাবো? তোমরা যদি আমার বুড়ো বরকে নিয়ে পড়ে থাকো, তাহলে তো আমারই যাওয়া লাগবে মনে হচ্ছে। হঠাৎ সাবিহা সেখানে এসে বলে, শোনো নানি, সেখানে গোলাপি পাঞ্জাবি পরা একটা ছেলে আসবে। তাকে ছাড়া তুমি যে কারো সাথে ভাব জমাতে পারো, ভুলেও তার দিকে নজর দিবে না। দেখেছিস, তোর মা কিন্তু সামনে বসে আছে। সাবিহা মায়ের দিকে তাকিয়ে অনেকটা ভরকে গিয়ে বলে, আমি বাবাকে খুঁজে আনছি। আবারও একটা হাসির রোল পড়ে যায়। মায়ার কথা মতো প্রথমে সাগরিকা আর তারপর রিজভি মায়াকে হলুদ ছোঁয়ায়। রিজভি মায়াকে বলে, তোমার জন্য একটা গিফট আছে মায়া। রাতে পাবে। খুব স্পেশাল। সে আসতে দেরি করছে, না হলে এখনই পেয়ে যেতে। কে আসছে বাবা? তোমার খুব প্রিয় একজন মানুষ। বলো না বাবা, কে আসছে? সাগরিকা হেসে বলে, উপহার উপহারই হয় মায়া। আগে বলে দিল কি আর উপহার হলো? বাসায় গিয়ে রাতেই দেখো। ওকে। কি আর করার। সবাই নিজেদের মাঝে আনন্দ করছিল। এই সময় কেউ একজন এসে বলে ছেলেপক্ষ চলে এসেছে। সবাই মায়াকে ফেলে আগে নিজেদের চেহারা দেখে নেয় আগে। তারপর ছুটে যায় গেইটের দিকে। সাবিহা ছুটে গিয়েও আবার মায়ার কাছে ফিরে এসে বলে, মায়াপু, আমার মেকআপ ঠিক আছে তো? আমাকে ভালো দেখতে লাগছে তো? মায়া হেসে বলে, অসাধারণ লাগছে। এখন তুই যা। সাবিহা হ্যাঁ হ্যাঁ বলতে বলতে ছুটে যায় সবার মাঝে। আর মায়া আর তার নানি হাহা করে হাসে ওর কারখানা দেখে। মায়া ভাবি, আপনাকে অসাধারণ লাগছে। এক কথায় নায়িকা। পাম দিবি না কবিতা। সত্যি বলছি আমি। বিশ্বাস কর। শোন, তোকে একটা কথা বলি। কি? ভাইয়া বাইরে আছে। একবার বাইরে গিয়ে দেখা করতে হবে তোকে। কবিতার কথায় আতকে উঠে মায়া। ফিসফিস করে বলে, কি বলিস? পাগল হয়েছিস? এইখানে কত মানুষ। আমি যাব কিভাবে? তোকে সেটা দেখতে হবে না। আমার উপর ছেড়ে দে। ভয় আর লজ্জায় মায়ার দম প্রায় বন্ধ হয়ে আসে। সবাই এইখানে মায়ার সাথে ছবি তুলছে। আর এখন নাকি ওকে নিয়ে যাবে। তুই উঠলে আমরাও একটা ছবি তুলতাম কবিতা, আমাদের নতুন ভাবির সাথে। মায়া সামনে তাকিয়ে দেখে তার সামনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের চিনে মায়া। একজন কাব্যর ফুফাতো বোন, আরেকজন কাব্যর বন্ধু। যদিও তার আরও একটা পরিচয় আছে। কবিতা উঠে গেলে মেয়ে দুটো মায়ার পাশে বসে ছবি তুলতে থাকে। কাব্যর বন্ধু বলে, তুমি কি জানো আমি কে? মায়া তার দিকে তাকিয়ে হেসে বলে, জানি। উনার বন্ধু। অহ, তাহলে কাব্য তোমার উনি। শ্লেষের সাথে হেসে মেয়েটা বলে। মায়া কিছু বলে না। মেয়েটা নিজের মোবাইলটা বের করে প্রথমে মায়ার সাথে কিছু ছবি তুলে। তারপর নিজের গ্যালারি থেকে একটা ছবি বের করে মায়ার সামনে তুলে ধরে। মায়া ভালোমতো তাকিয়ে দেখে ছবিটি কাব্য আর এই মেয়েটির। না চাইতেন মায়ার মুখের হাসি উবে গিয়ে সেখানে বিষাদ নেমে আসে। মেয়েটি পরপর আরও কিছু ছবি তাকে দেখায়। মায়া চুপ করে থাকে। মেয়েটি এবার বলে, তুমি কি বুঝতে পারছো কাব্য আমার কে হয়?
আমরা কতটা কাছের বন্ধু। কাব্যর ফুফাতো বোন বলে, কাব্য আর আমরা ক্লাসমেট। ছোটবেলা থেকেই একসাথে থাকতাম। কাব্য ওকে অনেক ভালোবাসে। কিছু 5 বছর আগে একটা কারণে ওদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে ওদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আমার এখনো মনে হয় কাব্য আর ও দুজনেই এখনো দুজনকে ভালোবাসে। তোমাকে শুধু নিজের প্রয়োজনে বিয়ে করছে। হাজার হোক, পুরুষ মানুষ। বিয়ে তো করতেই হবে। কথাগুলো শুনে মায়া হাসে। হাসতে হাসতেই বলে, আর আপনার বান্ধবী বুঝি বিয়ে করেনি? আমি তো শুনেছিলাম ওনার বিয়ের জন্যই বিচ্ছেদ হয়েছিল। উনি স্বামীর সাথে আমেরিকায় পাড়ি জমিয়েছিল, কিন্তু নিয়তির দোষে সংসার করতে পারেনি। এখন নিজের সংসারে পরাজিত হয়ে আবার উনার পিছনে পড়েছে। মেয়েটি মায়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। এটা ঠিক না। মায়া হাসি হাসি মুখ করে বলে, ও তাই? তাহলে আপনি যে আমার না হওয়া সংসারটাকেই নষ্ট করতে চাইছেন। তার বেলায়? শোনো মেয়ে, বোকার মতো কথা বলো না। কাব্য তোমাকে কখনোই ভালোবাসেনি। ভালোবাসেও না। ভালোবাসবেও না। বোকার মতো ওর সাথে নিজের জীবন জড়িয়ে নিও না। তুমি ওর সাথে খুশি থাকবে না। মায়া আবারও হেসে বলে, বোকা আমি না, তুমি সেটা বিয়ের ফটোতেই ভালোভাবে বোঝা যাবে। কাব্যর ফুফাতো বোন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি পাগলের মতো কথা বলছো তুমি? হ্যাঁ, দেখতে পাবেন। আশেপাশে সবাই ছবি তুলছে। আমার সব ছবিই হাসি মুখে হবে। আর উনার আর আপনার ছবি থাকবে রাগান্বিত অবস্থায়। সবাই কি ভাববে বলুন তো? কাব্যর ফুফাতো বোনকে মেয়েটি প্রায় তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা যেতেই কবিতা আবার ওর পাশে বসে বলে, কি বলল ডাইনি দুটো? কি আবার বলবে? তোর ভাইয়ের তার প্রতি কত ভালোবাসা ছিল, সেটাই বলে গেল। আর আমি তার সাথে কতটা কষ্টে থাকব, সেটা বলে গেল। বাদ দে তো ওদের কথা। ওদের দেখলেই আমার মেজাজটা গরম লাগে। নেহাত এখানে মানুষ আছে, না হলে ওদের দেখে নিতাম। জানি আমি। তোর বোন তো আমার কাকাতো ভাইয়ের পিছনে পড়েছে। আমার ভাই তো পড়েছে মহা বিপদে। কেন? বিপদে কেন পড়বে? আমার কাকিকে তো চিনিস না। সারাক্ষণ ভাইয়ার পিছনে পড়ে থাকে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই কাকি ওকে পাহারা দিয়ে রাখে। বেচারার বন্ধুরাও তাকে নিয়ে মজা করে। তোর বোনকে অনেক পছন্দ করেছে, কিন্তু মায়ের জন্য কিছুই বলতে পারছে না। অহো, মাম্মাস বয়। না, তেমন না। কিন্তু কাকির একটাই ছেলে। বাকি বাচ্চাগুলো জন্মের সময়ই মারা গেছে। তাই ভাইয়াকে অনেক কড়া শাসন আর আদরের মধ্যে রাখে। বুঝেছি। তারপর বল, কালকের জন্য কি প্ল্যান আছে? কিছুই কি ভাবিসনি? মায়া লজ্জা পেয়ে বলে, বাজে কথা বলিস না। এখানে সবাই আছে। অজান্তেই মায়ার চোখমুখ লাল হয়ে ওঠে। সব কল্পনা জল্পনার অবসান ঘটবে কাল। মেয়ে হয়ে জন্মেছে সে। বিয়ের স্বপ্ন তো সারা জীবন ধরেই দেখে সব মেয়েরাই। আর সেটা যদি হয় ভালোবাসার মানুষকে বিয়ে, তবে সেটা যে কতটা আনন্দের, সেটা মায়া বুঝতে পারছে। কিন্তু নিজের পরিবারের কথা মনে পড়লে, কিংবা ওদের কারো দিকে নজর গেলেই বুকটা হুহু করে কেঁদে উঠছে। বিশেষ করে সাব্বির, ও তো মায়াকে ছাড়া থাকতে পারে না। না জানি কি হবে তার সাথে। মায়া সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকায়। সবাই আনন্দে আছে।
কিন্তু আগামীকাল এই সময়ে হয়তো কান্না করবে। কি আজব এই নিয়ম! আজকে কি দেখা না করলেই হতো না? সবাই ওইদিকে আপনাদের বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর আমি এখানে। কালকেই তো আপনার বাসায় যাব। আজ এইভাবে দেখা করার কি আছে? মায়া ভ্রু কুঁচকে বলে, আমার বউ আর আমি দেখব না, আমার বন্ধুরা, পরিবার দেখলেই হবে। আমি দেখব না? ওকে, বুঝেছি। এখন আমি যাই। সবাই কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? হুম। ওরা তোমাকে বাজে কথা বলেছে? কে? আপনার প্রাক্তন? যাই বলুন না কেন, আপনার প্রাক্তন কিন্তু সেই রকম সুন্দরী। সত্য এটাই। আমার হবু বউয়ের চাইতে তো অবশ্যই না। আমার চোখে সে সবচেয়ে সুন্দরী। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। কাব্য ওর দিকে তাকিয়ে বলে, মায়া, বলুন। তাকাও আমার দিকে, চোখের দিকে। উহু। মায়া, কালকে আমাদের বিয়ে। আর আজও তোমাকে কিছু একটা বললেই আমার দিকে তাকাতেও পারো না। মনে আছে তো, কালকেই আমাদের বিয়ে। তারপর কিন্তু আর আমাকে আপনি বলে ডাকবে না, তুমি করে বলবে। মায়া আবারও মাথা নিচু করে বলে, দেখা যাক। দেখা যাক ডাক না, তুমিই বলবে। ঠিক আছে। কাব্য আরও কিছু বলার আগেই পিছন থেকে কবিতা বলে ওঠে, এই তোদের প্রেম করা শেষ হলে চলে আয়। সবাই খুঁজছে মায়াকে। পরে সবাই বলাবলি করবে যে বিয়ের আগের রাতে বউ পালিয়েছে। বদনাম হয়ে যাবে রে। চলে আয়। কালকে প্রেম করিস। সারা রাত পড়ে থাকবে। এখন চল। কাব্য আর কিছুই বলে না। বাস্তবতা বুঝে সে। মায়া এখন না গেলে অনেকে অনেক কথা বলবে। তাই মায়াকে বলে, চলে যাও আমার প্রিয়তমা, কালকে দেখা হবে। কিন্তু প্রেমিকা হিসেবে না, স্ত্রী হিসেবে। মায়া আসি বলে ধীর পায়ে চলে যায় ভিতরের দিকে। আর কাব্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে তাকে। সেই প্রথম দিনের মতো, যেদিন মায়ার কোচিং ক্লাসে মায়া দেরি করে এসে বকা খেয়েছিল তার কাছে। পড়া না পারার জন্য বকা খেয়েছিল। আর বকা খেয়ে যখন কান্নারত মুখে তাকে দেখেছিল, সেই মায়াময় মুখটা দেখেই মুহূর্তেই তাকে ভালোবেসে ফেলেছিল। তারপর মায়ার মায় ধীরে ধীরে নিজেকে জড়িয়ে ফেলেছিল। তার ভাবতেই অবাক লাগছে সেদিনের সেই কাঁদুনি মেয়েটা কাল তার বউ হতে চলেছে। তারা সম্পর্কে থাকাকালীন সময়ে মায়াকে এই কাঁদুনি নামে ডেকে অনেক খ্যাপাত। কাব্য ঠিক করে নেয়, জীবনের শেষ দিন পর্যন্ত মায়াকে সে এই নামেই ডাকবে। আমাকে ডেকেছিলে আম্মা? হ্যাঁ, ভিতরে এসো। আমার পাশে এসে বসো। মায়া সাগরিকার পাশে এসে বসে। তার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। কথা বলতেও কেমন একটা লাগছে। কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলে, বাবা কোথায় আম্মা? সাগরিকা হেসে বলে, মেয়ের বাবা মার অনেক দায়িত্ব রে মা। মেয়ের মা হলে জ্বালা বুঝবি। তাই? হ্যাঁ। কিছু বলবে আমাকে? কোনো গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ। যদিও আমি বলা বা না বলায় কিছুই যায় বা আসে না। তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। শোনো মায়া, মেয়েদের জীবন কয়েকটা পর্যায়ে বিভক্ত। কারো মেয়ে, কারো বোন, কারো বউ, কারো মা,
কারো শাশুড়ি আবার কারো নানি দাদি। মেয়েরা অন্যের পরিচয়েই আমাদের সমাজে থাকে। আগেকার দিনের মেয়েরা সংসার সামলাতে সামলাতে নিজের নামটাই শেষে ভুলে যেত। কারো মা হয়ে, কারো বউ হয়ে, কারো দাদি নানি হয়ে। মায়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বুঝাতে চাইছে আম্মা, কিছুই বুঝতে পারছে না। সাগরিকা আবার বলে, যার পরিচয়েই বেঁচে থাকুক না কেন, সে যেন সম্মানের সাথে বেঁচে থাকে। কালকে থেকে তোমার জীবনের আরেকটা পর্যায় শুরু হবে। তখন শুধু তুমি আমার বা তোমার বাবার মেয়ে থাকবে না, কিংবা সাবিহা সাব্বিরের বোন থাকবে না, তোমার আরও অনেক পরিচয় থাকবে। সংসার জীবনটা এত সহজ না রে মা। আমি একা তোর বাবার সাথে সংসার করেছি, তাই আমি শুধু তোর বাবার বউ হয়েই ছিলাম। কিন্তু তুই একটা পরিপূর্ণ পরিবারে যাচ্ছিস। তোর দায়িত্ব অনেক। তুই কখনো সেখানে নিজেকে ছোট ভাববি না। সবাই তোকে পায়ের নিচে রাখবে। আবার এত বড়ও ভাববি না, যাতে তোকে পিছনে গালি দিয়ে সামনে তোকে মাথায় করে রাখে। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে জানতে হয়। সবাইকে ভালোবাসবি। আর নিজের অধিকার থেকে রাগ করে নিজেকে বঞ্চিত করবি না। খাবারের উপর রাগ করে থাকবি না। খাবার খেলে খাবারও তোর জন্য দোয়া করবে। আমরা বয়ামে বিস্কুট বা অন্য কিছু ভরার সময় ভরে গেলেও কিছুটা ঝাঁকিয়ে নিই যাতে আরো কিছুটা রাখতে পারি। সেইভাবে সব জায়গায় ঠেলে ঠুলে নিজের জায়গা করে নিবি। তবে সেটা সম্মানের সাথে। যেখানে কেউ তোকে সম্মান দিবে না, সেখানে কখনো ভুল করেও যাবি না। তবে তারা তোকে ফুটবল ভাববে। আর বাকি রইল কাব্যর কথা, ভুলক্রমেও কখনো ওর থেকে দূরে যাবি না। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা হবেই, কিন্তু কখনো আলাদা থাকবি না। তাহলে সেই সুযোগে শয়তান তোদের মাঝে ঢুকে পড়বে। যতটা পারবি তাকে নিজের করে রাখবি। তাকে সম্মান করবি। শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মর্যাদা দিবি। তবেই তারা তোকে ভালোবাসবে মেয়ের মতো করে। কিছু বোঝাতে পারলাম আমি? মায়া মাথা নাড়ে। সাগরিকা আবার বলে, মায়া। কি আম্মা? আমার উপর কি তোর কোনো অভিযোগ আছে? মায়া বাচ্চাদের মতো হেসে ফেলে। হাসতে হাসতে বলে, আমার উপর কি তোমার অভিযোগ আছে? না। মেয়ের উপর মায়ের নেই। তাহলে মায়ের উপর মায়ের কিভাবে অভিযোগ থাকবে? সাগরিকাও এবার হেসে ফেলে। মায়া সাগরিকার কোলে মাথা রাখে। চোখ বন্ধ করে বলে, সারাদিন ভারী শাড়ি গহনা পরে আমি ক্লান্ত। মাথায় হাত বুলিয়ে দাও আম্মা। সাগরিকা মায়ার চুলে বিলি কেটে দিতে থাকে। আমোদে মায়ার চোখে রাজ্যের ঘুম নেমে আসে। সে প্রায় ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। মায়ার কাঁচা ঘুম ভেঙে গেলে ও বিরক্ত হয়ে উঠে বসে। হঠাৎ বসার ঘর থেকে সাবিহার চিৎকার শুনতে পায়। তারা দুজনে একে অপরের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে ছুটে যায় বসার ঘরের দিকে। গিয়ে দেখে সেখানে সবাই হৈহুল্লোড় করছে। আর সবার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি মরিয়ম। মা ও মরিয়মকে দেখে প্রায় চিৎকার করেই ওকে ডেকে জড়িয়ে ধরে। মরিয়ম বলে, বিয়ের জন্য শুভকামনা মায়া। তুমি আগে কেন আসোনি? আজকে আসলে তাও আবার রাতে। দিনে আসোনি কেন? মরিয়ম ইতস্তত করে বলে, অনেক কাজ ছিল বাড়িতে। বুঝই তো, শ্বশুর বাড়িতে থাকি। তারা অনুমতি না দিল কিভাবে আসব? সাবিহা বলে, সে যাই হোক, আজকে রাতে পার্টি হবে।
সারা রাত ঘুমোবো না আমরা। সাগরিকা ওর মাথায় চাটি মেরে বলে, আধ ঘন্টার মধ্যে সবাই ঘুমোতে যাবি। এত মানুষ জায়গা হবে না। আমি নিচে বিছানা করে দিব। আজকে সারা রাত জেগে কি কালকে সারাদিন ঘুমোবি? বিয়ে হবে কিভাবে তাহলে? আর মরিয়ম জার্নি করে এসেছে, ওকে ঘুমোতে দিতে হবে। যত আনন্দ কালকে হবে। মরিয়ম, আমার সাথে এসো। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে। মায়া রিজভির দিকে এগিয়ে যায়। বেশ ক্লান্ত লাগছে তাকে। কয়েকদিন ধরে তো অনেক পরিশ্রম করছে। বাবার পাশে বসে মায়া বলে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, ওকে এখানে আনার জন্য। আমি ওকে অনেক পছন্দ করি। ও আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি জানি, সেই জন্যই ওকে এনেছি। মায়া ফিরে আসে নিজের ঘরে। গুরুত্বপূর্ণ? মরিয়ম? হ্যাঁ, মরিয়ম আসলেই তার কাছে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, সে আজ কোথায়? দূরের আকাশের তারা হয়ে তাকে দেখছে তো। আজ সে বেঁচে থাকলে কি অনেক খুশি হতো? আম্মার মতো কি সাহস দিত? সব দিক কি সামলে নিতে পারত? কি জানি পারত কি না। চোখ ফেটে গলগল করে পানি গড়িয়ে পড়ে তার। সে দ্রুত মুছে নেয় সেটা। এই পানি কাউকে দেখানো যাবে না, তাহলে সবাই জিজ্ঞেস করবে কেন সে কাঁদছে। কিন্তু সেটা মায়া চায় না। সবাই আনন্দ করছে। সবার আনন্দ সে নষ্ট করতে চায় না মোটেই। সবাই একসাথে নিচে বিছানা করে শুয়েছে। মাও তাদের সাথেই শুয়েছে। সাবিহা তার পাশে। সবাই ঘুমুলেও ঘুম নেই মায়ার চোখে। ভবিষ্যতের চিন্তায় সে অস্থির। কেমন হবে আগামী দিনগুলো? সব ঠিকমতো হবে তো? সবাই তাকে ভালোবাসবে তো? আম্মার কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো ভুল করবে না। মায়া যখন এইসব চিন্তা করতে ব্যস্ত, তখন সাবিহা তার কানে ফিসফিস করে বলে, ঘুমিয়ে গেছো মায়াপু? না। কিছুক্ষণ সাবিহা নীরব থাকে। তারপর মায়াকে জড়িয়ে ধরে বলে, তোমাকে মিস করব মায়াপু, অনেক মিস করব, সবকিছু মিস করব। মায়া দুহাতে আগলে নেয় বোনকে। সেও কি কম মিস করবে তাকে? সাবিহা হঠাৎ তাকে জড়িয়ে ধরেই হুহু করে কেঁদে ওঠে। কান্না ব্যাপারটা যেন সংক্রামক। মায়ারও কান্না পেল। দুবোন একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু খুব আস্তে আস্তে, যাতে তাদের কান্না আর কেউ না শুনে। তাদের কেউ বলেনি আস্তে কান্না করতে। কিন্তু তারা পরিস্থিতি বুঝে গিয়েছে। মায়ার মনে হয়, এরপর কি এই বোনটাকে আর এইভাবে ধরে শুতে পারবে কখনো? কাব্যকে ছেড়ে কি এসে থাকতে পারবে? বিয়ে নামক এ কেমন পবিত্র বন্ধন যে এক আত্মাকে ছেড়ে গিয়ে আরেক জায়গায় বাসা বাঁধতে হয়। রিজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, মামি কি বলল মায়াপু? আমাকে সাজগোজ শেষ হলে আবার বাসায় যেতে বলল। কেন? সরাসরি সেন্টারে গেলেই তো হতো। এখন আবার বাসায় কেন যেতে হবে? শান্ত হয়ে যা রিজা, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, তাই যেতে বলেছে। তুই একদমই বদলে গেছিস। আগে কত শান্তশিষ্ট আর চুপচাপ ছিলি, এখন তো শুধু উড়ে বেড়াস দেখি। মরিয়মের কথায় রিজা হাসে। ছোট বাচ্চারা অর্থহীন কথা বললে বাচ্চারা যেভাবে হাসে, ঠিক সেভাবে।
রিজার হাসি নজর এড়ায় না মায়া কিংবা মরিয়মের। মায়া ওকে জিজ্ঞেস করে, হাসছিস কেন রিজা? তোকে দেখতে এখন কেমন যেন লাগছে। হাসলি কেন? মরিয়ম আপুর কথা শুনে। আমি কি ভুল কিছু বলেছি নাকি যে তুই হাসলি? ঠিকই তো বলেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি বদলে গেছি। সম্পূর্ণ বদলে গেছি। তোমাকে আগে তুই করে বলতাম, এখন তুমি বলি। আগে বলতাম মইরম, এখন বলি মরিয়ম। আগে একটু ভালো খাবারের জন্য কত কাজ করে তারপর খাবার পেতাম, আর এখন না চাইতেন অনেক কিছুই পেয়ে যাই। আগে কোনো কিছু না বুঝেই মায়ের কাছে এটা সেটার আবদার করে বসতাম। জানতাম যে মায়ের সামর্থ্য নেই, আর এখন মায়ের সামর্থ্য থাকলেও চাই না, কারণ মা এমনিতেই আমাকে সবকিছু দিয়ে দেয়। আগে একজনকে ভালোবেসে তার জন্য কত কিছুই না করতাম। তাকে আমার প্রতি একটু আকৃষ্ট করতে পাগলের মতোই করতাম। আর গতকাল তার কাছে থেকে বিয়ের প্রস্তাব পেয়েও তাকে ফিরিয়ে দিয়েছি। এখন বলো তো মরিয়ম আপু, আমি কি শুধুই উড়ি নাকি উড়ে উড়ে সারা দুনিয়া চষে বেড়াই? মায়া আর মরিয়ম দুজনই আতকে উঠে রিজার কথায়। এটা পার্লার। মায়া চারদিকে তাকিয়ে ভালোমতো দেখে। একটু দূরে একটা মেয়ে সাবিহাকে শাড়ি পরাচ্ছে, কিন্তু সাবিহা এতই নড়াচড়া করছে যে সে সেটা করতে পারছে না। রিজা আর মরিয়মের সাজ শেষ, তাই তারা মায়ার পাশে এসে বসে আছে। যে মেয়েটি মায়াকে সাজাচ্ছিল সে কারো সাথে কথা বলতে বাইরে গেছে। মায়া রিজার দিকে ফিরে আসতে আসতে বলে, সোহাগ ভাই তোকে বিয়ের প্রপোজাল দিয়েছে? আর তুই বলছিস তুই তাকে ফিরিয়ে দিয়েছিস? কিন্তু কেন? তুই তো তাকে ভালোবাসিস। মরিয়মও বলে, আগে না সোহাগ ভাই বাড়ি গেলে মামার বাড়ি গিয়ে পড়ে থাকতি। কত কাজ করাতো তোকে দিয়ে, তাও ভাইকে দেখার জন্য সেখানেই থাকতি। তাহলে তাকে ফিরিয়ে দিয়েছিস কেন? রিজা একটু হেসে বলে, ভালোবাসলেই তাকে বিয়ে করতে হয় নাকি? ভালোবাসলেই যে ঘর বাঁধতেই হবে এমন কোনো কথা আছে নাকি? যে বিয়েতে কোনো ভালোবাসা নেই বরং শুধু কারো সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আমাকে ব্যবহার করা হবে, সেই বিয়ের কি কোনো দরকার আছে? মরিয়ম বলে, মানে কি? কি বলছিস তুই এইসব? কিসের মাধ্যম? মায়া কিছুই বলে না। সে ভালোভাবেই বুঝতে পেরেছে রিজা কি বলতে চাইছে। রাগে তার মাথা যেন গরম হয়ে গেল মুহূর্তেই। ইচ্ছে করছে সোহাগের দু গালে দুটো থাপ্পড় মারতে। রিজা এবার মায়াকে বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মায়াপু। আমি আর আমার বান্ধবী লতা। তুমি কি আমাকে সাহায্য করবে? কিসের সিদ্ধান্ত? আমি কিভাবে সাহায্য করব? কোথাও যাওয়ার পারমিশন কিন্তু আমি তোকে দিব না, ফুপিকেও দিতে দিব না। আরে, সে সব কিছু না, তবে বিষয়টি মাকে নিয়েই। কি? ফুপিকে আবার কি করবি? বিয়ে দিব। মায়া যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে মরিয়ম। অনেকটা আতঙ্কের মতো শব্দ করে বলে, কি বলছি সেই সব? মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা মারা গেছে কত বছর আগে। এতদিন বিয়ে করল না, আর এখন কেন বিয়ে করতে যাবে? কেন করবে না? আমি তো মেয়ে। আমি যদি ছেলে হতাম তাও একটা কথা ছিল, আমাকে বিয়ে দিল আমাকে তো শ্বশুরবাড়িই যেতে হবে। আমি কি আমার মাকে নিয়ে যেতে পারবো? নাকি আমার শ্বশুরবাড়ির লোকজন সেটা মেনে নিবে? আমার জন্য মা সারা জীবন বিলিয়ে দিল, আমি কি পারবো নাকি?
আমার বান্ধবী লতার মা নেই। ওর একটা ছোট ভাইও আছে, ক্লাস 3-তে পড়ে। ওর মা ওদের রেখে পালিয়ে গেছে অন্য লোকের সাথে। ওর বাবাও আর বিয়ে করেনি যখন ওর মা পালিয়ে গেছে। ওর ভাইয়ের বয়স 3 ছিল। আঙ্কেল খারাপ পুরুষ হলে অনেক আগেই বিয়ে করে নিত। ওদের খবরও নিত না, কিন্তু উনি বিয়ে করেনি। আমার মাও তো একই রকম। আমরা দুজন ঠিক করেছি আমরা একটা পরিবার হব। জানি বাকি মামারা আমার সিদ্ধান্ত মেনে নিবে না, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। মাকে আমি বিয়ে দিবই। মায়ার ইচ্ছে করছে রিজাকে একটু আদর করতে। মরিয়মের যে রিজার সিদ্ধান্ত পছন্দ হয়নি সেটা দুজনেই বুঝতে পেরেছে, কিন্তু মায়া তাতে কোনো পাত্তাই দিল না। মায়া বলল, আমার বিয়ের সব অনুষ্ঠান শেষ হলেই আমি বাবাকে বলবো কথাটা। ভালো হতো যদি আমার বিয়ের আগেই ফুপির বিয়ে দিতে পারতাম। আমিও ভেবেছিলাম, কিন্তু তুই কিভাবে নিবি বিষয়টা, তাই আর কাউকে বলিনি। আমি আগে মেনে না নিলেও এখন বুঝি বিষয়টা। আর আমিও একটা পরিবার চাই, ভাইবোন চাই। ইনশাল্লাহ সবই হবে, সেটা খুব তাড়াতাড়িই হবে। মায়াপু, আমাকে কেমন লাগছে? এই শাড়িটায় আমাকে কিউট লাগছে না? সাবিহার ডাকে তিনজনই ঘুরে তাকায় সাবিহার দিকে। বলার অপেক্ষা রাখে না যে তাকে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু রিজা টিপ্পনি কেটে বলে, অসাধারণ লাগছে ম্যাডাম আপনাকে। দুনিয়ায় তো আর কেউ প্রেমে পড়েনি, আপনি একাই পড়েছেন। তার প্রমাণ জনে জনে আপনার কাজে কথায় বিলিয়ে দিচ্ছেন। এত দামি একটা ড্রেস আমার না হওয়া বুড়ো বরের থেকে নিয়ে এখন আবার শাড়িও নিয়েছে। সুপার লাগছে আপনাকে। তা আপনার সেই উনিকে দেখিয়েছেন তো আপনার ছবি? নিন নিন, আপনার মোবাইলে ছবি তুলে ফটাফট পাঠিয়ে দিন, সে অপেক্ষায় আছে। রিজার কথায় সবাই হাহা করে হেসে ওঠে। আর সাবিহার ব্লাশ দেওয়া গালদুটো আরও লাল হয়ে ওঠে। তুমি কি বুঝতে পেরেছ মায়া, আমি কি বুঝাতে চাইছি তোমাকে? মায়া মাথা নাড়ায়, যার অর্থ সে বুঝেছে। মাথা উঁচু করে বাবাকে জিজ্ঞেস করে, আমাকে কি তুমি ভালোবাসো বাবা? মায়ার এমন কথায় চমকে উঠে রিজভি আর সাগরিকা। 4 বছরেরও বেশি সময় ধরে তারা একসাথে আছে, কিন্তু এখনো এইরকম একটা প্রশ্ন করেনি সে রিজভিকে। রিজভি অনেকটা আমতা আমতা করে বলে, কেন ভালোবাসবো না তোমাকে? অবশ্যই ভালোবাসি, আমার প্রথম সন্তান তুমি। আমাকে সর্বপ্রথম বাবা বলে ডেকেছ তুমি। কেন ভালোবাসবো না তোমাকে? তোমার মায়ের অন্যায়ের শাস্তি হয়তো তুমিও পেয়েছ। আমার থেকে তোমাকে আলাদা করে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমাকে আমার কাছে নিয়ে আসতে। তোমার মাকে তার নতুন একটা জীবন শুরু করার কথা বলেছিলাম, কিন্তু তোমার মা তোমাকে আমার কাছে দেয়নি। না হলে আমি তোমাকে ছোট থাকতেই তোমার আম্মার কাছে, ভাইবোনদের কাছে নিয়ে আসতাম। কিন্তু তোমার মা তোমার মাঝে নিজের জগৎ তৈরি করে নিয়েছিল। সে তার পরিবার থেকেও বিতাড়িত ছিল। আমি কিভাবে পারতাম তাকে তোমার থেকেও আলাদা করতে? আমি তোমাকে ভালোবাসি মা। মায়া এবার হুহু করে কাঁদতে কাঁদতে বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলে, তাহলে আমি দোষ করলে আমাকে বকো না কেন? মারো না কেন? সাবিহা আর সাব্বিরকে সে বকা দাও। আমি কোনো জিনিস চাইলে কখনো না করো না, কিন্তু ওদেরকে তো মাঝে মাঝে না করো। আমাকে সবসময় এমনভাবে রাখো যেন আমি এখানে এসেছি অতিথি হয়ে। অতিথিরা কোনো কিছু চাইলে যেই রকম না করা যায় না, সেই রকম আমার সাথেও করো।
আগে আম্মাও এমন করত। আমার অনেক কষ্ট হতো। মনে হতো এটা আমার পরিবার না। কিন্তু আম্মা এখন আমাকে মারতেও পারে। সাবিহা সাব্বির দুষ্টুমি করলে যেভাবে মারে। তুমি তো আমাকে বকো না। কেন বকো না বাবা? রিজভি মেয়েকে বুকের সাথে চেপে ধরে। এত অভিমান নিয়ে মেয়েটা বাড়ি ছেড়ে যাচ্ছে? মায়েরা সহজে সন্তানের সাথে মিশে গেলেও বাবারা কেন পারে না? সে তো ভেবেছিল মায়া যা চাইবে তাই তার সামনে হাজির করবে, কোনো কিছুর অভাব রাখবে না। কিন্তু মায়া তো একটা স্বাভাবিক পরিবার চেয়েছিল, যে পরিবারের বাকি বাচ্চাদের মতো তাকেও ট্রিট করা হবে। কিন্তু রিজভির মায়াকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়াটা তাহলে ভুল ছিল? মায়া কাঁদতে কাঁদতে বলে, আমার মাকে ক্ষমা করে দাও বাবা। আমার জন্য হলেও ক্ষমা করে দাও। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছে মা। কিন্তু সে তোমাকে শুধু ভালোবেসেছিল। তোমার জন্যই এইসব করেছিল। আমি জানি সে অনেক বড় অন্যায় করেছিল। তবুও প্লিজ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা যে তাহলে মরেও শান্তি পাচ্ছে না। সাগরিকা মায়াকে নিজের কাছে নিয়ে বলে, এইভাবে বিয়ের দিন কাঁদতে হয় নাকি মা? কাঁদবি না ভুলেও। হাসিমুখে বাবার বাড়ি ছেড়ে বের হবি। আর এত সুন্দর করে সেজেছিস, সব নষ্ট হয়ে যাচ্ছে তো। কাঁদিস না। কাব্য অনেক ভালো একটা ছেলে, তোকে অনেক ভালো রাখবে। আমার মাকে ক্ষমা করে দাও আম্মা। সাগরিকা মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর মা আমাকে একটা ডায়েরি দিয়েছিল, মনে আছে? আমাকে বলেছিল তোর 22 বছর বয়সের জন্মদিনে যেন সেটা তোকে দিই। কিন্তু আমি আজই দিয়েছি তোকে। তোর ব্যাগে রেখে দিয়েছি। শ্বশুর বাড়িতে যাচ্ছিস, এখন কি আর আমাদের বাড়িতে চাইলেও আসতে পারবি? আমিই বা বেঁচে থাকব তোর 22 বছর পর্যন্ত তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তুই ডায়েরিটা তোর 22 বছরের জন্মদিনের দিনেই কিন্তু খুলবি। প্রমিস কর আমাকে। প্রমিস আম্মা। দরজার পাশে দাঁড়িয়ে আছে মরিয়ম। মায়া মেয়েটার প্রতি তার অন্যরকম একটা মায়া কাজ করে, যেন তার নিজের আপন বোন। মেয়েটা তার বিয়েতে গ্রামে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। প্রায় ডুবন্ত মায়ার মুখে সেদিন কি একটা মায়া দেখেছিল মরিয়ম জানে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মরিয়ম পানিতে নেমে মায়াকে বাঁচিয়েছিল। মায়ার দিকে তাকালে মনে হয় যেন একটা দুঃখী রাজকন্যা। মেয়েটা তাকে তার জীবনের সব কথাই তারপর নির্দ্বিধায় বলেছিল, যেটা গ্রামে আর একজন মানুষকেও বলেনি। সে শুনতে পায় মায়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলছে, আমার মাকে ক্ষমা করে দাও তোমরা, প্লিজ ক্ষমা করে দাও। সাগরিকা মায়ার চোখের পানি মুছে দিয়ে তার ঘোমটা টেনে দিয়ে বলে, আমরা তোমার মাকে ক্ষমা করে দিয়েছি মায়া। তোমার মা আমাদের জীবনে না আসলেও আমরা তোমায় পেতাম কোথায়? মামা আসেনি খালামনি? মায়ার করা প্রশ্নের কোনো জবাব দেয় না তার খালামনি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে উত্তর না দিল ও মায়া বুঝে যায় তার মামা আসেনি। মায়া ভিতরে ভিতরে কষ্ট পেলেও সেটা বাইরে প্রকাশ করে না। পাশে বসে থাকা বান্ধবীদের সাথে গল্পে মেতে ওঠে। আজ তার বিয়ে। আম্মা বলেছে আজকে না কাঁদতে, তাহলে সে কষ্ট পাবে। আম্মার জন্য সে কাঁদবে না, একটুও কাঁদবে না। তবুও মনের কোথাও একটা নিজের আপন মানুষের জন্য খারাপ লাগছে তার। সে ভেবেছিল অন্তত বিয়ের দিন তার মামা আসবে, কিন্তু আসেনি। মায়ার মন খারাপ হলেও আমলে নিল না সেটা।
এই জীবনে সবাই যে তাকে ভালোবাসবে এটা সে আশা করে না। কেউ তোমাকে ভালোবাসবে, আবার কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি তোমাকে ভালোবাসো কিনা সেটাই গুরুত্বপূর্ণ। সেন্টারের একটা ঘরে মায়ার সব বান্ধবী সহ সে বসেছিল। আত্মীয়স্বজনরা এসে তাকে দেখে যাচ্ছিল। সাবিহা একটু পর পর এসে কারো থেকে সাহায্য নিয়ে শাড়ি ঠিক করছে। বেচারি শাড়ি সামলাতে পারছে না, কিন্তু মোটেও এক জায়গায় স্থির হয়ে বসে নেই সে। হঠাৎ কেউ একজন এসে বলে, বর এসেছে, বর এসেছে। সবাই হুড়মুড় করে উঠে ছুটে যায় সেদিকে। মায়ার মাথায় তার খালাম্নি হাত রেখে বলে, আমরা সবাই তোমার পাশে আছি মায়া। একজন না আসলে খুব একটা, বরং খাবার বেঁচে যাবে। আমি বরং প্যাকেট করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, অনেক দিন গরম করে করে খেতে পারব। কথাটা নিজে বলেই একবার হাসার চেষ্টা করেও মায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয় তার খালাম্নি। মায়া স্তব্ধ হয়ে যায়। তার খালাম্নি তার মায়ের মতোই দেখতে। মা একটু রোগা ছিল, খালাম্নি একটু গুলুমুলু। মায়া আরো আশ্চর্য হয়ে যায় যখন তার খালাম্মি তাকে জড়িয়ে ধরে। তার মায়ের শরীরের গন্ধ। হ্যাঁ, তার মায়ের শরীর দিয়েও এমন গন্ধই আসত। দুনিয়ার সব সন্তানই তাদের মায়ের কান্না আর গন্ধ চিনতে পারে। মায়া দুহাতে আগলে নেয় তার খালাম্নিকে। তার খালাম্নি কান্না করলেও সে কান্না করে না, সে যে তার মাকেই খুঁজে পেয়েছে আজ। তুমি ঠিক আছো মায়া? হুমম। মায়া কাব্যর কাঁধে মাথা রাখে। আম্মা কথা রাখেনি, তার ভীষণ কষ্ট হচ্ছে। আম্মা বলেছিল মায়াকে না কাঁদতে। কিন্তু আম্মা নিজেই কেঁদেছে বিদায়ের সময়। সবচেয়ে বেশি সেই কেঁদেছে। সাব্বির কোনো কিছু না বুঝে কেঁদেছে। সাবিহাও নিজের ক্রাশের সামনে হাউমাউ করে কেঁদেছে। অথচ তার কিছুক্ষণ আগেও কত ঢং করেই না তার সামনে কথা বলেছে। খালাম্নি আর নানিও কেঁদেছে। বাবা কাঁদেনি, একটুও কাঁদেনি। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মায়া বুঝতে পেরেছে সেও ভীষণ কষ্ট পেয়েছে। মায়া গাড়িতে বসে এখনো কেঁদেই যাচ্ছে। কাব্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা মেয়েকে এমন সময়ে কি বলে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরও যখন মায়ার কান্না থামার কোনো নিশানাই দেখা যাচ্ছিল না, তখন সে বলেই ফেলে, এই কাঁদুনি, এখন যদি আর একবারও কান্না করো তো আমিও কিন্তু গলা ছেড়ে হাউমাউ করে কান্না করব। তখন বুঝবে মজা। সবাই কি ভাববে বলো তো? কাব্যর কথা শুনে মায়া না চাইতেন হেসে ফেলে। কি আজব একটা মানুষ! একজন মানুষ কান্না করছে আর সে তাকে এইভাবে হাসানোর চেষ্টা করছে। কিন্তু কাব্যর কথা শুনে তার প্রচুর হাসি পেয়ে যায়। তাই সে এবার হাসতে থাকে। আর কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার সহধর্মিণীর দিকে। ঘর অন্ধকার করে বসে আছে রিজভি। মায়াকে হুট করেই তার দেখতে ইচ্ছে করছে। তাই সে তাদের ফ্যামিলি ফটো বের করে দেখছে। সাবিহা, সাব্বির দুজনেরই ছোটবেলার ছবি আছে। কিন্তু মায়ার একটা ছবিও নেই। তার হঠাৎ মনে হয়, কেমন কেটেছে মায়ার শৈশব বাবাকে ছাড়া। একটা ছবিও কি নেই মায়ার? মায়ার প্রতি কি তবে সে অন্যায় করেছে? সে তো চেয়েছিল মায়াকে নিয়ে আসতে। ওই বাজে মহিলাই তাকে দেয়নি। রিজভি হঠাৎ হাউমাউকিরে বাচ্চাদের মতো করে কেঁদে ওঠে। সাগরিকা এসে তাকে দুহাতে আগলে নেয়।
রিজভি সাগরিকার কোলে মাথা রেখে বলে, জানো, আমি যখন শুনলাম আমার মেয়ে হয়েছে, তখন মনে হয়েছিল আমি শুনলাম আমার মা হয়েছে। আমি চেয়েছিলাম ওকে দেখতে যেতে, কিন্তু ওর মা তোমাকে তাড়াতে তোমার ঘরে লোক পাঠিয়েছিল। আমি ওর মায়ের উপর রাগ করে ওর কাছে যাইনি। ওকে আদর করিনি, কোলে নিইনি, ভালোবাসিনি। ও একা একা বড় হয়েছে, আমাকে কাছে পায়নি। কথা বলা শিখার পর এটা সেটা আবদার করত, আমি সব নিয়ে যেতাম, কিন্তু তখন ও আমাকে ছাড়ত না, আমাকে থাকতে বলতো। প্রথম দিকে আমি একটা খেলনাও কিনে দিতে পারতাম না। আমি জানি না ও কিভাবে আমাকে ছাড়া বড় হয়েছে। ও কবে বসতে শিখেছে, কবে দাঁড়াতে শিখেছে, কবে হাঁটতে শিখেছে। আমি কত মাস পরপর গিয়ে ওকে নতুনভাবে দেখতাম। আমার কাছে একবার একটা বোন চেয়েছিল, সেইবার আমি ওকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম ওই বাজে মহিলার সামনেই। সাবিহার তখন বয়স 7 মাস। আমি সাবিহাকে কোলে নিলে কত রকম আওয়াজ দিত, কত আনন্দ করত। ভাবতাম এত মায়াবী একটা বোনের কথা মায়া কি কখনোই জানতে পারবে না? আমার মেয়েটা, আমার অভাগী মেয়েটা। আমি এখানে নিয়ে এসেও ওকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি। কিন্তু তুমি পেরেছ। কিভাবে পারলে সাগরিকা? আমি তো ওর নিজের বাবা। আমি বাবা হয়ে কেন বুঝলাম না? আমি তো ভেবেছিলাম ও যা চাইবে তাই ওকে দিল, ও ভাববে আমি ওকে ভালোবাসি। 16 বছরের না পাওয়া সবকিছু আমি ওর আবদার পূরণ করে মিটাতে চেয়েছিলাম। আমি ওই বাজে মহিলাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার জীবনকে, মায়ার জীবনকে, তোমাদের জীবনকে ও নষ্ট করে দিয়ে গেছে। সাগরিকা চুপ করে শুধু শুনেই যাচ্ছে রিজভির কথা। রিজভি আবার বলে, আমরা কত জায়গায় ঘুরতে যেতাম। আমার মায়ার কথা মনে পড়ত। ওকে ছেড়ে আমার ভালো লাগতো না। আমি তো ওর বাবা। হাজার হোক, ও আমার মেয়ে, আমার রক্ত। ও কখনো বায়না করেনি কোথাও যাওয়ার। শুধু ওর বন্ধুরা কোথায় কোথায় গেছে আমাকে জানাতো। আমি ভয়ে ভয়ে থাকতাম। আমার কাছে আবার আবদার করে বসে কিনা ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। সেটা যে সম্ভব ছিল না। ওকে দেখে এসে আমি আমার বাচ্চা দুটোকে জড়িয়ে ঘুমাতাম। ওদের মধ্যে মায়াকে খুঁজে পাওয়ার চেষ্টা করতাম। মেয়েটাকে নিয়ে আমি কখনো ঘুমুইনি, কখনো ঘুম পাড়ানির গান শুনাইনি। ও কিভাবে বেড়ে উঠল সাগরিকা? মেয়েটা আমার আজকে আবার বিয়ে করে শ্বশুর বাড়ি চলেও গেল। আমি এত তাড়াতাড়ি কিভাবে ওকে বিদায় করে দিল ম? ও কতটা কষ্ট আর অভিমান নিয়ে আমার ঘর ছেড়ে চলে গেল। আমি আমার মেয়ের অভিমান ভাঙাবো কিভাবে? ছোটবেলায় বলতাম তোমার জন্য পুতুল কিনতে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ও ওই মহিলার হাত ধরে মায়াভরা কান্না কান্না চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকত। আমি ভুলেও ফিরে তাকাতাম না। ওর ওই মায়াভরা চোখের দৃষ্টি উপেক্ষা করে সামনে এগুনোর ক্ষমতা তো আমার ছিল না। আমি যে ওর বাবা, ওর নিজের বাবা, ওর জন্মদাতা বাবা, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। সাগরিকা, আমার না বুকের এখানে ভীষণ কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সাবিহা আর সাব্বিরকে ডাকবে? আমি ওদের জড়িয়ে ধরে একটু ঘুমুব। ডাকো না একটু। সাগরিকা উঠে যায় না, রিজভিকে শক্ত করে ধরে বসে থাকে। সাগরিকা জানে, এই ব্যথা অন্য কারো মধ্যে মায়াকে খুঁজে দূর করা যাবে না।
সে শুধু বলে, শুয়ে পড়ো মায়ার বাবা। কিংবা, মায়া নিজের নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তোমার মতে, তুমি মায়ার জন্য কিছুই করতে পারোনি। আজকে তাহলে ওর নতুন জীবনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, যাতে ও ভালো থাকে। রিজভির হুঁশ ফিরে। সে তড়িঘড়ি করে উঠে অজু করে এসে জায়নামাজে বসে পড়ে। সাগরিকা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আজ তার নিজের বাবার কথা মনে পড়ে। কেমন লাগছিল বাবার, যখন সে তার মুখে চুনকালি মেখে রিজভির সাথে চলে এসেছিল। এই লোকটা মেয়ের সাথে তেমন ভালো কোনো মুহূর্তও কাটায়নি। আর সাগরিকা ছিল তার বাবার জান। তাহলে বাবার কেমন লেগেছিল? সেও উঠে পড়ে অজু করে এসে জায়নামাজে বসে পড়ে। তীব্র অনুশোচনায় আজ সে চুরমার হয়ে যাচ্ছে। তার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চায়। আর তার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করে। আগে নামাজ পড়বে মায়া? আমার এক হুজুর বন্ধু বলেছে নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ নাকি পড়তে হয়। কানের দুল খুলতে খুলতে মায়া বলে, আগে খেয়ে নেব। আম্মা বলেছে খাবার খেয়ে নামাজ পড়লে খাবারও নাকি আমার জন্য দোয়া করবে। কি বলো? আর আমি আর কবিতা তো কিছু হলেই খাবারের উপর রাগ করে বসে বা শুয়ে থাকি। মায়া মুচকি হেসে বলে, আমিও আগে করতাম। কিন্তু যেদিন জানলাম আমার জন্মই হয়েছে খাবারের জন্য, সেদিন থেকে আর খাবারের উপর রাগ করে থাকি না। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? তোমার জন্ম খাবারের জন্য হবে কেন? আমার বাবা আমার খালামনিকে প্রাইভেট পড়াত। মা বাবাকে ভালোবেসে ফেলেছিল, তাই বাবাকে খাবার খাওয়াতো নিজের হাতে। যেদিন রাতে আমি আমার মায়ের গর্ভে আসি, সেদিন বাবাকে মা দাওয়াত দিয়েছিল খাবারের জন্য। বাবা একবেলা খাবার বাঁচানোর জন্য গিয়েছিল সেখানে। আজ মায়া আর কাব্যর বাসর রাত। কাঁচা গোলাপের গন্ধে রুমটা ভরে উঠেছে। একটু আগে সবাই মায়াকে এই রুমে বসিয়ে রেখে গেছে। কাব্যকে এই রুমে ঢোকার জন্য 10,000 টাকা দিতে হয়েছে সবাইকে। তারপর মা এসে মায়া আর তার জন্য খাবার দিয়ে গেছে। এই রাতে কাব্যর ইচ্ছে করছে না মায়ার মায়ের কাহিনী শুনতে। কিন্তু মায়া বলেই চলেছে। জানেন তো, বাবার অবস্থা তখন ছিল অনেক খারাপ। মা বাবার খাবারে নেশার মেডিসিন দিয়েছিল। তাই তো আমার জন্ম হয়েছিল। আপনার কি মনে হয় আমি খাবার খুব তৃপ্তি নিয়ে খাই? কাব্য আতকে ওঠে। তার মনে হয় মায়া স্বাভাবিক অবস্থায় নেই। ও আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি এইসব কিভাবে জানো মায়া? কেউ তোমাকে জানিয়েছে? না। কলেজে থাকাবস্থায় বাবার পুরনো বইয়ের ভাণ্ডারে একটা চিঠি পেয়েছিলাম। বাবা চিঠিটি খুলেও দেখেনি জানেন। আমি চিঠিটি মায়ের মৃত্যু বার্ষিকীর দিন বাবার ফাইলের মাঝে ঢুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বাবার মনে পড়বে যে আজ তার প্রাক্তন স্ত্রীর মৃত্যু বার্ষিকী। কিন্তু জানেন তো, আমার বাবার আমার মায়ের কথা মনেও পড়েনি। কাব্য মায়াকে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারে না। কিন্তু এটা বুঝে, শুধুমাত্র ভালোবাসা পেলেই মায়া তার এই অতীত থেকে বের হয়ে আসতে পারবে। কাব্য কথা এড়িয়ে গিয়ে বলে, খাবার ঠান্ডা হয়ে যাবে মায়া। খেয়ে নাও। মায়া বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নেয় কাব্যর হাত থেকে। দুজনে একসাথে নামাজ শেষ করে একে অন্যের দিকে চোখাচোখি হলে মায়ার আজকের রাতের কথা মনে হতেই লজ্জারা এসে ভিড় করে মনে। জায়নামাজ গুটিয়ে চোখ নামিয়ে কাব্যকে বলে, আমি একটু বারান্দায় যাই। ওকে।
তুমি যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অনুমতি পেয়ে মায়া ছুটে আসে বারান্দায়। কি করবে ভেবে পায় না সে। কাব্যর সামনে কিভাবে এখন যাবে? গাড়িতে আবার কাব্য তাকে বলে দিয়েছে এখন থেকে যেন তাকে তুমি করে ডাকা হয়। আকাশের দিকে তাকায় মায়া। অনেকগুলো তারা পুরো আকাশ জুড়ে আছে। সে ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনেছিল মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। একটা সময় সে বিশ্বাস করলেও তারপর আর করেনি। কিন্তু আজ তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। কোনো একটা তারা হয়তো তার মা। তাকে হয়তো তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে, হ্যাঁ রে মায়া, বিয়ে করে নিলি? আমার কথা বুঝি মনে পড়েনি? কাঁদিসনি আমার জন্য? আমি তো কেঁদেছি। মেয়েটা এখন আমায় ভাবার জন্য আরো সময় পাবে কম। তার যে এখন বড় আছে। মায়া নিজের মনে বিড়বিড় করে বলে, তোমায় কখনোই ভুলব না মা। তুমি যত খারাপই হও না কেন, তুমিই যে আমার মা। আজ সব ভুলের দিন। মায়ার এইসব আজগুবি চিন্তা করতে ভালো লাগছে। আজ আম্মা কথা রাখেনি। সে মায়াকে কান্না করতে মানা করে নিজেই কেঁদেছে। এতদিন খালামণির গায়ে মায়ের গন্ধ না পেলেও আজ সেই গন্ধ পেয়েছে। রিজা নিজের কথা না ভেবে নিজের মায়ের কথাও ভেবেছে। মায়া প্রতিজ্ঞা করে, ফুপিকে যে করেই হোক না কেন, বিয়ে দিবেই সে। এর জন্য যা যা করতে হয় সেটা সে করবে। কি এত ভাবছেন ম্যাডাম? কাব্যর ডাকে পিছনে ফিরে কাব্যর দিকে তাকায় সে। তার এখন লজ্জায় নুয়ে পড়ার কথা। কিন্তু তার মনে পড়ে আম্মা কথা। আম্মা বলেছে, স্বামীকে কখনোই দূরে সরিয়ে রাখবে না। মায়া জীবনে অনেক কিছু হারিয়েছে। অনেক কিছু পায়নি। এই জীবনে তার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কাব্য। কাব্যকে সে কোনোভাবেই হারাতে চায় না। কাব্যর দিকে ফিরে মুখে হাসির রেখা টেনে তার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, কি আর ভাবব এই রাতে তোমায় ছাড়া? আমি যে তোমায় ছাড়া দিশেহারা। কাব্য হাসে। এই প্রথম মায়া তার এত কাছে। দুজনের শরীরই কাঁপছে কোনো এক আদিম আকর্ষণে। কাব্য তাকিয়ে দেখে মায়ার ঠোঁট তিরতির করে কাঁপছে। কাব্য মায়ার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নেয়। মায়া আরও একবার শীতল শিহরণ অনুভব করে সারা শরীরে। কাব্যর দিকে একবার চোখ তুলে তাকিয়ে কাব্যর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। কাব্য অনেকটা থ হয়ে যায়। এ কোনো মায়াকে দেখছে সে? কিন্তু চুমু খাওয়ার আগেই কাব্যর চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে তাকে ছেড়ে কোনোমতে ছুটে রুমের দিকে। এতক্ষণে মায়ার সাহসের পরিমাণ দেখে যতটা অবাক হয়েছিল, এখন মায়ার এই কাজে ততটাই তার হাসি পায়। হাসতে হাসতে রুমে ঢুকে দেখে মায়া বিছানার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য হাসিমুখে কাছে গিয়ে দাঁড়িয়ে নিজের সাথে মায়াকে মিশিয়ে নেয়। মায়া মাথা নিচু করে বলে, ছাড়ুন আমায়। একটু আগেই না তুমি করে বলেছিলে মায়া? এখনো তুমিই বলো। মায়া চোখ বন্ধ করে বলে, উহু। উহু না। বলো। না। আমি তো ভেবেছিলাম তুমি অনেক সাহসী। তখন কিছু একটা করেই ফেলবে। কিন্তু তুমি তো যেই ভীতু ছিলে, সেই ভীতুই আছো। সেই আমার লজ্জাবতী মায়াবতীর মতোই। মায়া চট করে কাব্যর দিকে তাকায়। আবার তার গলা জড়িয়ে ধরে চোখ টিপে হেসে বলে, আমি মায়াবতী? সমাপ্তি।